আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে 11 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ চেতলা বয়েজ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে আগ্নেয় শিলা হলো, এটা গ্রানাইট হবে। দুয়ে জীবাশ্ম জ্বালানি নয়, এটা হচ্ছে গোবর হবে। তিনে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয়, এটা শক্তি। চারে চৌম্বক পদার্থ নয়, তামা হবে এটা। পাঁচে লব্ধ রাশি নয়, এটা দৈর্ঘ্য হবে। ছয়ে একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে এটা 72 থেকে 80 বার হবে। দুয়ে দেখেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে লোহার প্রধান আকরিকটির নাম, এটা হিমাটাইট হবে। দুয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম, এটা হচ্ছে আর্ক অক্সানোমিটার। তিনে এসআইতে ওজনের একক, এটা হচ্ছে কিলোগ্রাম। চারে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে থাকে, এটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। পাঁচে প্রথম শ্রেণীর খাদক হলো, এটা হচ্ছে হরিণ হবে। ছয়ে বল সমান এটা ক্ষেত্রফল গুণিতক চাপ হবে। এরপরে তিনি দেখেছে যে কোনো 5টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে কাঁধ ও কোমরের কোন সন্ধি দেখা যায়, এটা হচ্ছে বল ও সকেট সন্ধি দেখা যায়। দুই হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ হচ্ছে গাছের পাতা খেয়ে থাকে পতঙ্গ, পতঙ্গকে খেয়ে থাকে ব্যাঙ, ব্যাঙকে খেয়ে থাকে সাপ, সাপকে খেয়ে থাকে ময়ূর। এরপরে তিনি আছে বার্নৌলি নীতিটি লেখো। বার্নৌলি নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলি নীতি। এরপরে চারিয়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ কি। শ্বেত রক্তকণিকা মূলত শরীরে রক্ষীর মতো কাজ করে। এরা বাইরে থেকে আসা রোগের জীবাণুকে ধ্বংস করে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। দুয়ে শ্বেত রক্তকণিকা শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করতেও সহায়তা করে। এরপরে পাঁচেটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা কটি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা 206টি। ছয় হচ্ছে মানুষের দৈত্যাকার গঠন ও বামনাকার গঠনকে কি বলা হয়। মানুষের দৈত্যাকার গঠনকে বলা হয় অতিকায়ত্ব এবং বামনাকার গঠনকে বলা হয় বামনত্ব। এরপর চারিদিকে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো। ঘর্ষণ বলের অনুপস্থিতিতে দৈনন্দিন কোনো কাজই করা সম্ভব হতো না। যেমন একে হচ্ছে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। দুই হচ্ছে গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। তিনে কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার করা যেত না, কারণ সেগুলির ওপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের ওপর দিয়ে পিছলে যেতে চাইতো। চারে উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথরখণ্ড অভিকর্ষজ টানে পৃথিবী বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনা না ঘটলে উল্কাগুলি তীব্র বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো। পাঁচে ঘর্ষণ না থাকলে দেশলাই কাঠি জ্বালানো, আঠা ব্যবহারের মতো অত্যন্ত সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজকর্মগুলি করতে আমরা ব্যর্থ হতাম। এরপরে দুইটা আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের 10% সূত্র, প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। তিনে নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে শক্তির উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তির সংকটের
সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলে মনে করা হয়। তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে। উদাহরণ বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ারভাটার শক্তি ইত্যাদি। 5 আছে পাললিক শিলা কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো পাললিক শিলা সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে পলি বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে উপরের স্তরের চাপে ও নিচের ভূগর্ভস্থ তাপে জমাট বেঁধে যে শিলায় সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। উদাহরণ বেলে পাথর, সেল বা কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 11 দাগে চেতলা বয়েজ হাই স্কুল এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।